একটু জোরে জোরে ঢুকাও, তা না হলে ভালো লাগে না। আহ, লাগছে সোনা, ছাড়ো, কেউ দেখে ফেলবে জোরে শব্দ করলে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামী আমার অনেক যত্ন নিতেন। তিনি আমার জন্য দামি দামি জিনিস কিনে আনতেন, যদিও তার কাছে তেমন টাকা থাকত না। আমি অবাক হতাম যে তিনি এত জিনিস কোথা থেকে পান, কিন্তু এই একটা কাজে আমি অনেক খুশি হয়ে যেতাম যে সে আমার পছন্দের খাবার এবং জিনিসপত্র নিয়ে পছন্দের খাবার এবং আসত, কিন্তু রাতে সে অন্য ঘরে গিয়ে ঘুমাত। আমি অবাক হতাম যে সে যদি আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে, তাহলে সে আমার প্রতি এত উদাসীন কেন? কেন সে আমার কাছে আসে না? আমার সাথে কথা বলে না? কেন আমার প্রতি তার এই উদাসীন ভাব? আমি একদিন রাতে তার ঘরে লুকিয়ে পড়ি, যাতে সে ঘরের মধ্যে কি করে আমি জানতে পারি। কেন সে আমার ঘরে ঘুমায় না? তারপর আমি আমার স্বামীকে এমন কাজ করতে দেখলাম যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। কেননা আমার স্বামী। আমার নাম সীমা। আমি দেখতে অনেক সুন্দরী। আমার বৌদি আমার সৌন্দর্যকে হিংসা করত এবং আমার সাথে খারাপ ব্যবহার করত, আর বলত একদিন তোর সৌন্দর্যের অহংকার ধুলো মিশিয়ে দেব। আমি বলতাম, আল্লাহকে অন্তত ভয় পাও, আর আমি তোমার কি ক্ষতি করেছি? মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। কিন্তু যতদিন আমার মা বেঁচে ছিলেন ততদিন সংসারের সব দায়িত্ব আমার হাতে ছিল। আমার দাদাও আমাকে চোখে দেখতে পারত না। ও সব সময় বলত, আমার বউয়ের উপর মাতবরি করবি না। আমিও একটু রেগেছিলাম, কারণ আমি উল্টোপাল্টা কিছু সহ্য করতে পারতাম না। যেমন বৌদি যদি মাকে সময় মতো খাবার না দেন বা নষ্ট খাবার দেন, তাহলে আমি অনেক রেগে যেতাম। একদিন বৌদি আমার মাকে নষ্ট খাবার খেতে দিয়েছিল। যেহেতু মা সুগারের রোগী, তাই আমি বৌদিকে বললাম, মায়ের স্বাস্থ্য এমনিতেই অনেক খারাপ, তুমি যদি খাবার রান্না নাই করবে তাহলে আমাকে বললে না কেন? তুমি কি নষ্ট খাবার খাইয়ে মাকে শেষ করে ফেলতে চাও? এই ইস্যুতে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। আমার দাদা বৌদিকে সমর্থন করে বলেছিল, তোকে তো আমি একদিন এমন সোজা করব যে তখন বুঝতে পারবি বৌদির সাথে ঝগড়া করার পরিণাম। তুই ছোট হয়ে তোর বড় বৌদির সাথে এভাবে কথা বলছিস। আমি বললাম, ছোট বা বড় ব্যাপারটা তা না, সে যদি কিছু ভুল কাজ করে তাহলে আমি অবশ্যই বলব। সেই দিনের ঝগড়া শুনে মায়ের শরীর অনেক খারাপ হয়। তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে তিনি 4 দিন লড়াই করে অবশেষে আমাদের সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমি অনেক দুঃখ পেয়েছি। এরপরে একদিন রাতে দাদা রুমে এসে বলল, মা আর এই পৃথিবীতে নেই। তোর কিছুর প্রয়োজন হলে আমি তো আছি, আমাকে জানাস। দাদা আরও বলল, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী রবিবার তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি? তুই বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে সেটাই তোর জন্য ভালো হবে। দাদার উপর আমার এতটা রাগ হচ্ছিল যে ওকে বলতেও পারলাম না যে কার সাথে আমার বিয়ে। ও আরও বলল, সবেমাত্র মা এই পৃথিবী ছেড়ে চলে গেল, মনের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো স্বপ্ন থাকে সেটা মনের মধ্যেই রাখ। আমি তোর বিয়ে ধুমধাম করে দিতে পারব না। একথা বলেই ও আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি বালিশে মাথা দিয়ে কাঁদতে থাকলাম। তারপর মনে মনে নিজেকে এইভাবে সান্ত্বনা দিলাম যে একদিন তো আমার বিয়ে হবেই, সেখানে আমার নিজের সংসার হবে, কারো দাসত্ব করতে হবে না। বৌদির অত্যাচার থেকে অন্তত বেঁচে যাব, এইসব ভেবেই দিন পার হচ্ছিল আমার। কিন্তু বিয়ের দিন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার দাদা কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এটাতে নিশ্চয়ই বৌদির কোনো চাল আছে, কারণ বৌদি আমাকে শত্রু ভাবত। আমি মনে মনে জানতাম যে কোনো একদিন বৌদি আমার উপর প্রতিশোধ নেবে, আর আজকে উনি সেটাই করেছেন। আর আজকে সে সফলও হয়েছে, কারণ সোমার স্বামী অদ্ভুতভাবে বসে আছে, যাকে দেখে একটা ছোট সন্তানের মতো বলে দিতে পারবে যে সে একজন সাধারণ মানুষ না, বরং একজন পাগল। কেননা ও একটা ললিপপ নিয়ে খাচ্ছিল, চুলগুলো এলোমেলো, কাপড় তো নতুনই পড়েছিল কিন্তু এত ময়ল করে ফেলেছে যেন কোনো ছোট ছেলে মাটি নিয়ে খেলা করেছে। ওকে দেখে সবাই বুঝতে পেরেছে আমার স্বামী পাগল। আত্মীয়স্বজন না থাকায় আশেপাশের কিছু লোক এসেছিল, তারাও বলতে থাকল নিশার স্বামী পাগল। ওর দাদা বৌদি ওর উপর একই ধরনের প্রতিশোধ নিল।
মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই ওর কপাল পুড়ল, এমন একটা সুন্দর মেয়েকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে। আমার বিয়ে হয়ে গেল, এখন আমার বিদায় হতে যাচ্ছে। আমার চোখ থেকে পানি পড়ছিল, আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু কাঁদতেও পারিনি, আমার কান্না দেখারও কেউ যে নেই। মাকে অনেক মিস করছিলাম আমি। মা বেঁচে থাকলে আমার সাথে এইসব হতো না। আমার বৌদি দাদাকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু দাদা একবারও ভাবেনি যে সে তার নিজের বোনকে একটা পাগলের সাথে বিয়ে দিচ্ছে। এ আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে আমাকে? আজকাল লোকজন তাদের মেয়েদের বিয়ে এমন ছেলের সাথেও দেয় না, যার কাছে চাকরি-বাকরি নেই। আর এর তো মাথায় ঠিক নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বিয়েতে না করেই দিই। কিন্তু তাতে কি হতো? একটা নাটক তৈরি হতো। এরপর ওরা আমাকে ধরে বিয়ে দিত। তাই আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপচাপ বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলাম। সবাই এটা দেখে বলছিল, একে অপমান কেরই উচিত। আমার বৌদি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলে আমি তার সাথে কথাই বলিনি। কারণ সে আগেই সবার সামনে বলেছিল, তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদা হও। তার যতই রাগ থাক না কেন, কোনো বৌদিই তার নন্দের বিদায়ের দিন এইরকম কথা বলে না। আমার প্রতি কেমন ব্যবহার হচ্ছিল উপর থেকে আল্লাহ দেখছে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আল্লাহর প্রতি ছিল যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমার সময় অনেক খারাপ যাচ্ছে, আমার স্বামী পাগল। কিন্তু ওদের বাড়িটা অনেক বড় ছিল, বাড়িতে 6টা রুম আছে, আর ওর একটা ভাই আছে। আমি ভেবেছিলাম সেও এই বাড়িতেই থাকে। কিন্তু যখন রাতে তার পরিবর্তে তার ভাই আমার রুমে এলো, আমি অনেক ভয় পেয়ে গেলাম। সে বলল, বৌদি চিন্তা করো না, আসলে এটা আমারও বাড়ি। কিন্তু অন্য জায়গায়ও একটা বাড়ি আছে, সেখানে আমার স্ত্রী সন্তান থাকে। এখন তোমাকেই একে দেখে রাখতে হবে। ব্যাপারটা হলো কি, আমার স্ত্রীর সাথে দাদার বনে না, মা বাবাও নেই, এখন শুধু তুমি আর আমার দাদা এই বাড়িতে থাকবে। যদি বুঝতে না পারো কোথায় কোনো জিনিস আছে, তাহলে আমাকে ফোন করো। দেওয়ালে আমার ফোন নাম্বার লেখা আছে। আর যদি দাদা তোমাকে অনেক বিরক্ত করে, তাহলে আমাকে ফোন করো। কিন্তু দেখো ভাবি, আমিও সংসারী লোক। আর আমার বউ আমার এখানে আসা পছন্দ করবে না। যদি অনেক জরুরি প্রয়োজন হয়, তবেই আমাকে ফোন করো, না হলে পরিস্থিতি নিজে সামলানোর চেষ্টা করো। কারণ এখন এ তোমার স্বামী এবং তোমাকেই একে সামলিয়ে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম, আর কী বা করতে পারি আমি? সে বলল, তুমি চিন্তা করো না, মাথার উপর আল্লাহ আছেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি সে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু তারপর আবার বলল, আমি তোমাকে বোঝাতে চাইছি যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বেশি চিন্তা করো না। জানি না কেন সে একই কথা 2বার বলল, আর কেন এত আওয়াজ করে বলল। এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারলাম না, তাই আমি বললাম, ঠিক আছে। আমার স্বামী অন্য রুমে বসেছিল, আমি তাকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই ঘরটা মনে হয় তারই। কারণ ঘরে অনেক ভাঙা জিনিসপত্র এবং খেলনা পড়ে আছে। হয়তো তার মনটা শিশুর মতো। হঠাৎ তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি ভাবলাম আমাকে কিছু বলবে বা কোনো পাগলামি করবে, কিন্তু সে কিছুই করল না। আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল ভিতর থেকে দরজা বন্ধ করে দেই, কিন্তু তেমন কিছুই করলাম না আমি। বলতে অনেক অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এত শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। ঘুম থেকে উঠে চোখ খুলে ভয় পেয়ে গেলাম, আমি দেখি সামনে আমার স্বামী বসে আছেন। তারপর টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ টেবিলের উপর নাস্তা রাখা দেখে আমার মনে হচ্ছে সকালেই দোকান থেকে আনা। আমি তার দিকে তাকালাম, তারপর চারপাশে দেখলাম, কারণ আমার মনে হচ্ছে তার ভাই নাস্তা নিয়ে এসেছে। কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বাইরের দরজা তখনও বন্ধ। রাতে আমি নিজেই তালা দিয়ে ছিলাম। আমার স্বামী আমাকে নাস্তা করতে বলল এবং সেও নাস্তা করতে বসে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এটা জানে যে আমরা বিবাহিত। তাই বাজার থেকে নাস্তা এনেছে, তাহলে এ কিসের পাগল? কিন্তু তারপর সে একটা অদ্ভুত গান গাইতে থাকল, এটা মনে হয় কোনো কার্টুনের গান। তখন ভাবলাম হয়তো ওর ক্ষুধা পেয়েছিল, তাই বাজার থেকে নাস্তা নিয়ে এসেছে। কাছে টাকা থাকলে তো এই কাজ যে কোনো ছোট মানুষেরা করতে পারবে। যাই হোক, তারপর নাস্তা করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে এই সংসার কিভাবে চলে। কিন্তু এই মুহূর্তে বাড়িতে দরকারি সব জিনিসপত্র আছে। আমি ওর ভাইয়ের নাম্বারে ফোন করলাম। পাওয়া গেল না।
আমি দুপুরের খাবার রান্না করলাম, এইভাবেই দিন চলতে থাকল। তারপর কয়েকদিন হঠাৎ আমার স্বামী কোথাও চলে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম, ভাবলাম হয়তো সে বাড়ি ছেড়েই চলে গেছে। তাই ওর ভাইকে ফোন করলাম। সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে ও কোথাও চলে যায়, কিন্তু আবার ঠিকই ফিরে আসে, চিন্তার দরকার নেই। ও রাতের মধ্যেই ফিরে আসবে, যদি রাতেও ফিরে না আসে তাহলে তুমি আমাকে বলো। আমি বললাম, ঠিক আছে ভাই। রাত হলে আমার স্বামী ফিরে এলো, তার হাতে কিছু একটা ছিল। তিনি আমার হাতে সেটি দিলেন, আমি সেটি খুলে দেখলাম ভিতরে ফুল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি অবাক হয়ে গেলাম, ও ফুলটা আমার হাতে রেখে নিজের রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম ঘরটার ভিতর থেকে বন্ধ। এখন আমার দিনগুলো ভালোই যাচ্ছে, যেমন ভেবেছিলাম তেমন কিছুই হচ্ছে না। বরঞ্চ আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, আমি জানি না সে কোথা থেকে টাকা পায়। বাড়িতেও সব বাজার ছিল। তারপর একদিন বাড়ির বাজারপত্র শেষ হতে শুরু করলে সে এসে আমাকে 10,000 টাকা দিল। ওর ভাই এসে আমাকে 20,000 টাকা দিল। আমি বললাম, এই সংসারও তুমিই চালাও? সে বলল, এরকম কোনো ব্যাপার না। আসলে আমাদের দুই ভাইয়ের নামে কিছু দোকান আছে, মাসে 40,000 টাকা ভাড়া আমরা সেইখান থেকেই পাই। আজকে 1 তারিখ, তাই আমি তোমাকে টাকা দিতে এসেছি। আমি বললাম, ঠিক আছে, আমি বাজারগুলো করে নিব। এই বাড়িতে টিভিও ছিল, এসিও ছিল, দরকারি সব জিনিসই ছিল। একদিন আমার দাদা আর বৌদি এখানে এসে পড়ে। ওরা জানত যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই দেখতে এসেছে আমার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে ওরা অবাক হয়ে গেল। আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। আমার বৌদি জিজ্ঞেস করল, এই শাড়িটা কে দিল? এরা তো মাত্র 2টা শাড়ি কিনেছিল। আমরাও তো তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। আমি বললাম, এটা আমার স্বামী আমার জন্য এনেছে। বৌদি বললেন, তোমার স্বামী তো ঠিক করে কথাই বলতে পারে না, তো ঠিক করে ও তোমার জন্য শাড়ি আনলো কিভাবে? আমি বললাম, ও আমাকে এনে দিয়েছে। আর তোমাকে বলেছে ও ঠিকভাবে কথা বলতে পারে না। চলো তোমাকে আমি দেখাই ও আমার জন্য কি কি এনেছে। আমি যখন আমার বৌদিকে সব জিনিস দেখালাম, সে অবাক হয়ে গেল। বৌদি বললেন, ও এত জিনিস কোথা থেকে আনছে, চুরি করে আনছে না তো? আমি বললাম, মোটেও না, এগুলো দেখে বুঝতে পারছ না, এগুলো একেবারে নতুন। ওরা ভেবেছিল আমার সাথে অনেক খারাপ কিছু হবে। কিন্তু যখন দেখল আমার সাথে কিছুই খারাপ হয়নি, তখন ওরা টেনশনে পড়ে গেল। আমি আমার দাদাকে বললাম, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি। এখানে আমি অনেক সুখেই আছি। এই বাড়িতে আমার কোনো কিছুর অভাব নেই। আমরা গরিব মানুষ, বিয়ে হলে আমাদের মতো কোনো গরিবের সাথেই হতো। কিন্তু এদের অবস্থা আমাদের থেকে শত গুণ ভালো। এই দেখো দেখো, এদের বাড়িতে এসিও আছে, যদি গরম ও পড়ে তবুও আরামে ঘুমাতে পারি। আমার বৌদির মুখ হা হয়ে গেল। আমি জানতাম বাড়িতে গেলেই দাদার সাথে ঝগড়া করবে, এটাই ভালো। ওরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে। কিন্তু আমার স্বামী কখনো আমার সাথে এরকম করে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।